লারিজানের হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে ব্যাপক হামলা, উপসাগরীয় দেশে মার্কিন স্থাপনায় আক্রমণ, লেবাননে 12 জন নিহত, ইরানের ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটিতে বাংকার বাস্টার ব্যবহারের দাবি। ইরান যুদ্ধে সমর্থন জানালেও সরাসরি অংশ নিতে নারাজ ন্যাটো, জানালেন ডোনাল্ড ট্রাম্প। শিগগিরই যুদ্ধ বন্ধের ঘোষণা। But we're not ready to leave yet, but we'll be leaving in the near future. We've had great support from countries in the Middle East, great support, but we've had no support from, essentially, no support from NATO. আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওমরিনা। শুরুতেই নীলফামারীর ট্রেন দুর্ঘটনার খবর। ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের 9টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বহু যাত্রী। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী এমআর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকা থেকে নীলফামারীর উদ্দেশ্যে ছেড়ে আসা এই ট্রেন নীলসাগর এক্সপ্রেস সান্তাহারের ঠিক কিছু দূরেই, অন্তত 150-250 মিটার দূরে বাগবাড়ি নামক এলাকায় এই মুহূর্তে এই লাইনচ্যুত অবস্থায় পড়ে রয়েছে। 9টি বগি লাইনচ্যুত হয়েছে আমরা যতদূর জানতে পারছি, এবং অসংখ্য যাত্রী ঈদে তারা আসলে বাড়িতে ফেরার এই যাত্রী তারা ছিলেন। হঠাৎ এরকম একটি দুর্যোগের কারণে স্বাভাবিকভাবে অসংখ্য যাত্রী একদিকে যেমন বিপাকে পড়েছে, পাশাপাশি আমরা যতদূর জানতে পারছি প্রায় 1/2 শতাধিক ব্যক্তি কিন্তু এই ট্রেনের উপর এবং নিচে ছিলেন, তারা কিন্তু আহত হয়েছেন এবং আহতদের স্থানীয় নওগাঁ এবং আদমদিঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে লাইনচ্যুত বগি উদ্ধারের জন্য স্থানীয় যেসব রেলের কর্মকর্তা রয়েছেন রেল বিভাগের, তারা কিন্তু চেষ্টা করছেন। এবং আমরা দেখছিলাম এখানে পুরো রেলের যে স্লিপারগুলো থাকে সেই স্লিপারগুলো কিন্তু ভেঙে একদম লাইন থেকে অনেক দূরে ছিটকে পড়েছে, এবং ছিটকে পড়ার কারণে একদিকে তীব্র ঝাঁকুনি ছিল, অনেকেই রেল থেকে দ্রুত নেমে পড়ার কারণে কিন্তু একদিকে আহত হয়েছেন, এবং অনেকেই এই সময়টাতে যেহেতু বাড়তি চাপ ছিল, আকস্মিক এই দুর্যোগে এই মুহূর্তে উত্তরবঙ্গের সঙ্গে কিন্তু পুরো রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এবং রেল বিভাগের কর্মকর্তা বলছেন যে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন তারা এই মুহূর্তে আগমনের প্রত্যাশা করছেন, রিলিফ ট্রেন আনার চেষ্টা করছেন, কিন্তু সব মিলে এই মুহূর্তে কিন্তু হাজারো যাত্রী দুর্ভোগের এই চিত্র এই বাগবাড়ি এলাকা, যে এলাকাটিতে রয়েছে সান্তাহার আদমদিঘি উপজেলার এই জায়গাটির এলাকায়। সান্তাহার থেকে যাওয়ার যে মেন রাস্তা, এই দিক থেকে রংপুর, দিনাজপুর, এছাড়া কিন্তু আপনার ঈশ্বরদী, পাবনা এই অঞ্চলের পুরো রেল যোগাযোগ কাঠামোটি কিন্তু একেবারে ভেঙে পড়েছে। এবং আমরা দেখছিলাম রেলের যে স্লিপারগুলো ছিল, পুরো স্লিপারগুলো থেকে কিন্তু একেবারে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে রেলের যে পাতগুলো রয়েছে, এবং রেলের যে কাঠামোটি সম্পূর্ণ একদম বিধ্বস্ত অবস্থা বলা যায়। কারণ এই হঠাৎ এরকম একটি দুর্যোগে আগে থেকে এখানকার যারা যাত্রী, আমরা অনেকের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন যে প্রথম দিকে তারা কিছুটা ঝাঁকুনি অনুভব করছিলেন। ট্রেনের গতি খুব বেশি ছিল না, কিন্তু ট্রেনের এই রেলের দুর্বল রেল ব্যবস্থার কারণেই এরকম একটি দুর্যোগের কথা তারা বলছেন। এবং ঠিক 2:30 থেকে 2:45টার দিকে ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকেই কিন্তু আহতদের উদ্ধারে স্থানীয় যেসব হাসপাতালে রয়েছে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, এবং হাসপাতালে চিকিৎসাধীন অনেকে কিন্তু মেজর ইনজুরির কথাও আমরা জানতে পারছি, যদিও এখন পর্যন্ত কোনো হতাহত বিশিষ্ট মৃত্যুর কোনো খবর আমরা পাইনি। তবে এলাকার কিন্তু অসংখ্য মানুষের এই দুর্ভোগের কারণে এই অঞ্চলের যে রেল যোগাযোগ ব্যবস্থা পুরোটাই কিন্তু বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এবং স্থানীয় যারা রেল বিভাগের কর্মকর্তা তারা বলছিলেন যে ঈশ্বরদী থেকে ইতিমধ্যে রিলিফ ট্রেনের জন্য তারা আগমন ডেকেছেন। রিলিফ ট্রেন আসলে দীর্ঘ সময় লাগবে, যদিও এখানে রেলের যে পাতগুলো রয়েছে, স্লিপারগুলো রয়েছে, পুরোটাই বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এবং রেলের যে বগিগুলো এই মুহূর্তে 9টি বগি মূল বগি থেকে অনেকটা ছিটকে পড়ে পাশে হেলে পড়ে রয়েছে। এবং স্থানীয় বাসিন্দারা উদ্ধারে কিন্তু দ্রুত এগিয়ে এসেছেন। অনেকেই স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দমকল এবং পুলিশের এখানে আমরা লাইনচ্যুত হয়ে এখানে পড়ে গেছে। খুবই ভয়াবহ অবস্থা। ট্রেনটা অনেক স্পিডে আসার কারণে এখানে লাইনচ্যুত হয়ে পড়ে গেছে। এর আগে এখানে ট্রেনের কাজ হয়েছিল, এখানে ট্রেনটা ধীরে যাওয়ার কথা ছিল, কিন্তু ট্রেনটা অনেক জোরে আসছে, আসার কারণে দুর্ঘটনা করছে। হতাহত হয়েছে অনেক, সাথে যারা ছিল এরা কেউ লাফ দিছে, কেউ সাইডে পড়ছে, হতাহত হয়েছে। তারপরও পার্শ্ববর্তী জেলা হসপিটাল আছে, সেখানে নিয়ে যাওয়া হয়েছে।
স্লিপার দুর্বল কাঠামোর কারণেই এরকম বারবার দুর্ঘটনার কথা স্থানীয় বাসিন্দারা এবং এখানকার যারা যাত্রী তারা বলছিলেন। সব মিলে এই আকস্মিক দুর্যোগ কখন নাগাদ এই রেল উদ্ধার হবে এখনো সুনিশ্চিতভাবে রেল বিভাগের যারা দায়িত্বে রয়েছেন তারা বলতে পারছেন না। তবে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন আসার পরের ধাপে এই উদ্ধার কার্যক্রমটি চালানোর কথা তারা জানিয়েছেন। এই ছিল সার্বিক রেল লাইনচ্যুত হওয়ার খবর। পরের খবর আমরা জানানোর জন্য আপডেট এখানে অবস্থান থাকছি। সরাসরি যুক্ত ছিলাম বগুড়ায়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। নিরাপত্তা প্রধান আলী লারিজানির হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েল জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এখন পর্যন্ত 2 জন নিহত হয়েছে। একই সঙ্গে ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনেও মার্কিন স্থাপনা লক্ষ্য করে আক্রমণ চালানো হয়। ইরান ও লেবাননের বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। শিগগিরই ইরানের বিরুদ্ধে যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে আসবে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে আরও বিধ্বংসী হয়ে উঠছে ইরান। ইরাকের বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন হামলা চালিয়েছে ইরান। কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা এবং ইরাকে ইরবিলেও হামলা চালানো হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী 59তম ধাপের হামলা সম্পন্ন করেছে। এই হামলার মূল লক্ষ্যই ছিল ইসরায়েলের বেত শামস, তেল আবিব ও দখলকৃত জেরুজালেমের বিভিন্ন এলাকা। অন্যদিকে ইরান জুড়ে অব্যাহত রয়েছে ইসরায়েলের হামলা। আইআরজিসির প্যারামিলিটারি বাসিজকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে তেল আবিব। ইসরায়েলের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি ও বাসিজ কমান্ডার গোলাম রেজা সোলেইমানির মৃত্যুর খবর নিশ্চিত করেছে তেহরান। এ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। বলেন, ইরানের সাধারণ মানুষ তাদের মৃত্যু উদযাপন করছে। ইরানের শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের যে কোনো জায়গায় যে কোনো সময়ে হত্যার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। একই সঙ্গে লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। জবাবে ইসরায়েলও ব্যাপক হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের উত্তরাঞ্চলের নাহারিয়ায় হিজবুল্লাহর আক্রমণে বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জোর দিয়ে বলেছেন, কোনো একক নেতা বা কর্মকর্তার হত্যা দেশের ব্যবস্থাকে নাড়িয়ে দিতে পারবে না। আল জাজিরাকে সংক্ষেপে দেয়া সাক্ষাৎকারে আরাকচি বলেন, ইরানের শাসন ব্যবস্থা এতটাই স্থিতিশীল যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পরও তা ভেঙে পড়েনি। এদিকে খুব দ্রুতই যুদ্ধ থেকে সরে আসার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ অভিযানে ন্যাটো দেশগুলো সমর্থন জানালেও তারা সরাসরি অংশ নিতে আগ্রহী নয়। আমরা খুব শিগগিরই ইরান যুদ্ধ থেকে সরে আসব। খুবই নিকট ভবিষ্যতে আমরা সরে যাব। কিন্তু এই মুহূর্তে তাদের সব দিক থেকেই ধ্বংস করে দেওয়া হয়েছে এবং আবারও বলছি, মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আমরা দারুণ সমর্থন পেয়েছি, কিন্তু ন্যাটোর কাছ থেকে কার্যত কোনো সমর্থনই পাইনি। ট্রাম্প সব দেশকে আহ্বান জানান হরমুজ প্রণালীকে নিরাপদ করতে, যেটিকে ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও মাইন ব্যবহার করে ট্যাঙ্কার চলাচল ব্যাহত করছে। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী রায়হানুল রানা। যাচ্ছি তার কাছে। রানা, শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আজকে যদি আমরা দেখি, যুদ্ধের আজকে 19তম দিন এবং কোনোভাবেই কিন্তু যুদ্ধ বন্ধের এখনো আভাসপত্র পাওয়া যাচ্ছে না। যদিও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তিনি যুদ্ধ বন্ধ করতে চান শিগগিরই, কিন্তু এরপরেও আমরা যে ধরনের হামলা দেখছি, পাল্টা হামলা দেখছি, তাতে করে তো আরো সংকট আরো প্রকট হওয়ার দিকেই যাচ্ছে। জানেন, আপনি যেমনটা বলছিলেন যে আজকে 19তম দিন, এবং এই 19তম দিনেও কিন্তু আমরা দেখছি পাল্টাপাল্টি হামলা অব্যাহত আছে। একদিকে ইরান দফায় দফায় হামলা চালাচ্ছে উপসাগরীয় সবগুলো দেশে, অন্যদিকে ইসরায়েল আর যুক্তরাষ্ট্র কিন্তু পাল্টা হামলা চালাচ্ছে ইরানে। সেই হিসেবে বলা যায় যে সংকট কিন্তু আসলেই প্রকট আকার ধারণ করছে। আমাদের কাছে বেশ কিছু তথ্য আছে না, আমরা যদি সেই তথ্যগুলো নিয়ে একটু আলোচনা করি তাহলে আমরা দেখব যে ইরান ইসরায়েল সংঘাত, সেই সংঘাতের লারিজানি ও সোলাইমানি হত্যার প্রতিশোধ ইরানের। আপনি জানেন গতকালকে ইরানের যে নিরাপত্তা পরিষদের প্রধান লারিজানি তিনি নিহত হয়েছেন, এবং সেই ঘটনার পর ইরান কিন্তু দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলে। কমান্ডার সোলাইমানি, আপনাকে বলে রাখি যে আজকে রাতে, গতকাল রাতে ইরান কিন্তু গুচ্ছ বোমা হামলা চালিয়েছে ইসরায়েল, এবং সেই হামলায় যে ক্লাস্টার ওয়ারহেড দিয়ে যে হামলা, সেই হামলায় ইসরায়েলে কয়েকজন হতাহতের খবর আমরা পেয়েছি। আরেকটা বিষয় আসছে যে ইরান সরকার এখনও শক্তিশালী। আর একটি যুক্তরাষ্ট্র বা অন্যান্য যে দেশের মিডিয়াগুলো আছে তারা কিন্তু বলছে যে শীর্ষস্থানীয় কর্মকর্তারা যখন মারা যাচ্ছেন একের পর এক, তখন ইরানের শাসন ব্যবস্থা অনেকটা বলা যায় যে তারা দাবি করছে যে নড়বড় হয়ে যাচ্ছে। যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু দাবি করেছেন যে আলী লারিজানি বলেন আর সোলাইমানি বলেন, তাদের
পরবর্তী নেতা বা পরবর্তী পদের কে আসবে অলরেডি সেটা ঠিক করা আছে, যার ফলে তাদের মৃত্যুতে কোনোভাবেই শাসন ব্যবস্থায় কোনো প্রভাব পড়বে না এবং তারা তারা এটা আসলে বলছেন। যুদ্ধ বন্ধ এখন করতে চায় না, তারাই সিদ্ধান্ত নিতে চায় আসলে যুদ্ধ কখন বন্ধ হবে, তাদের কখন লক্ষ্য বন্ধ হবে। অর্জন হলো কিনা। আরেকটা বিষয় দেখেন যে শুধুমাত্র ইসরায়েল হামলা না, আজকেও কিন্তু বাহরাইন, কুয়েত, আমিরাত সহ উপসাগরীয় বেশ কয়েকটি দেশে মার্কিন স্থাপনায় হামলা হয়েছে। আপনি এমনকি জানেন যে- দূতাবাসেও আমরা হামলার হ্যাঁ, চেষ্টা দেখেছি। যে ইরাকের যে দূতাবাস মানে মার্কিন দূতাবাস সেখানেও হামলা হয়েছে, গতকালকে হয়েছিল, আজকে আবার হয়েছে। দেখেন যে ইরানের মিসাইল ঘাঁটিতে বাংকার বাস্টারের আঘাত, যুক্তরাষ্ট্র দাবি করেছে যে ইরানের যে মিসাইল ঘাঁটি সেই ঘাঁটির ভূগর্ভস্থ বাংকার যে ঘাঁটি সেই ঘাঁটিতে তারা আজকে হামলা চালিয়েছে দাবি কিন্তু তারা এরপর করেছে। রানা একটি জিনিস খেয়াল করুন, ওরা বলছে, যুক্তরাষ্ট্র বলছে তারা বাংকার বাস্টার ব্যবহার করে মিসাইল ঘাঁটিতে আঘাত এনেছে। এর আগেও কিন্তু আমরা দেখেছি গত বছরের 12 জুন যখন হামলা হলো তখন কিন্তু একই রকমভাবে আমরা দেখেছি যে তারা B2 বোম্বার্স দিয়ে মিসাইল ঘাঁটিগুলো ধ্বংস করে দেওয়ার দাবি করেছে। এরপরেও কিন্তু আমরা ইরানের সক্ষমতা দেখেছি আসলে কেমন। আপনি সামগ্রিকভাবে জানেন যে আমরা এখন যে পর্যায়ে আছি, অর্থাৎ বিশেষ করে এই যে বাংকার বাস্টার দিয়ে যে বোমা হামলা করার কথা বলছে, এর পরিপ্রেক্ষিতে আমরা যদি বলি আসলে যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য অর্জনে কি আদৌ পূরণ করতে পেরেছে তারা? এটা নিয়ে কিন্তু একটা সংশয় এখনো আছে। একদিকে যুক্তরাষ্ট্র দাবি করছে যে আমরা তাদের সব ধ্বংস করেছি, উল্টো দিকে দেখেন ট্রাম্প দাবি করার অল্প সময় পরে আবার ইরান হামলা চালাচ্ছে। তাহলে কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে যুক্তরাষ্ট্র সফল হয়নি। ইরান এ নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন আছে, আমরা একটু দেখে আসি। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে এবার নতুন মিশন শুরু করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার হরমুজ প্রণালীর উপকূলবর্তী ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোতে একাধিক 5,000 পাউন্ডের বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করে মার্কিন বাহিনী। ইউএস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানায় এসব লক্ষ্যবস্তু ছিল সুরক্ষিত এবং ভূগর্ভে স্থাপিত। বিশেষ করে অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল স্থাপনাগুলো আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য হুমকি হয়ে উঠেছিল বলে এই হামলা চালানো হয়। ব্যবহৃত বোমাটি GBU-72 অ্যাডভান্সড 5K পেনিট্রেটর, যা মাটির গভীরে থাকা সুরক্ষিত লক্ষ্যবস্তু ধ্বংসে সক্ষম। জিপিএস নিয়ন্ত্রিত হওয়ায় প্রতিকূল আবহাওয়াতেও নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এই অস্ত্র। মার্কিন বিমান বাহিনীর সদস্যদের ভাষায় এটি যুক্তরাষ্ট্রের বর্তমান অস্ত্র ভাণ্ডারের সম্পূর্ণ ভিন্ন মাত্রার সক্ষমতা নিয়ে এসেছে। এই প্রেক্ষাপটে সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানান, হরমুজ প্রণালী ও এর আশপাশে নৌ চলাচলের স্বাধীনতা রক্ষায় ইরানের সামরিক সক্ষমতা দ্রুত দুর্বল করে দেওয়া হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এই অঞ্চলে যে কোনো হুমকির জবাব দিতে প্রস্তুত এবং ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইনান, সাদিয়া তাসনিমের আসলে প্রতিবেদনে যেমনটা হরমুজ প্রণালী নিয়ে কিন্তু আসলে এক ধরনের বেকায়দায় পড়েছেন ট্রাম্প। আর আপনি জানেন যে হরমুজ প্রণালী শুরুর দিন থেকে বন্ধ করে দেওয়া হয় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য, অন্য দেশগুলো কিন্তু কোনো না কোনোভাবে সেটি পার হতে পারছে। আর এ নিয়েই কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথা অনেকটা খারাপ বলা যায়, কারণ তিনি তার মিত্রদেরকে কিন্তু ডেকেও এখনো পাচ্ছেন না। কারণ ন্যাটোর মিত্র যারা রয়েছে, ফ্রান্স থেকে শুরু করে যে দেশগুলো, স্পেন তো শুরু থেকেই একেবারে না করে দিয়েছে। এই মুহূর্তে এসেও ন্যাটো দেশগুলো হরমুজ সুরক্ষায় বা হরমুজের নিয়ন্ত্রণ নিতে তারা কিন্তু ট্রাম্পকে ওই সহযোগিতাটা এখন পর্যন্ত করছে না। আপনি আসলে ঠিক বলেছেন যে ট্রাম্প কিন্তু অনেকটাই বেকায়দায় পড়ে গেছেন। একদিকে দেখেন ট্রাম্প যাদের কাছে সাহায্য চাচ্ছে সেই ন্যাটো মিত্ররা কিন্তু কেউ নাই। উল্টো দিকে ট্রাম্প আজকে দাবি করেছেন যে ন্যাটো তার পাশে নেই, কিন্তু মিডল ইস্টের কান্ট্রিগুলো তার পাশে আছে। তার মানে তিনি বোঝাচ্ছে যে ন্যাটোর সহায়তা তিনি বারবার চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না। উল্টো যে উপসাগরীয় যে অঞ্চল যেখানে ইরান হামলা চালাচ্ছে সেই দেশগুলো তাকে সহায়তা করছে। আমরা আরও কিছু তথ্য আমাদের কাছে আছে না, আমরা একটু সেইটা নিয়ে আলোচনা করি। হরমুজ সংখ্যাতে আসলে হরমুজ প্রণালী নিয়েই কিন্তু আসলে এই সংকটগুলো সবচেয়ে বেশি হচ্ছে। দেখেন, হরমুজ প্রণালী নিয়ে বেকায়দায় ট্রাম্প, আমাদের মূল পয়েন্টও কিন্তু এটা, কারণ এই প্রণালী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জ্বালানির বাজারের জন্য। সেখানে ট্রাম্প সহায়তা পাচ্ছে না। প্রণালীতে নৌসেনা পাঠাতে অস্বীকৃতি ন্যাটো আজকেও বলেছে যে এই যুদ্ধ ন্যাটো শুরু করেনি, এই যুদ্ধ শুরু করেছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। সেহেতু যুদ্ধে তাদের সমর্থন আছে, কিন্তু হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতে ট্রাম্পের কথায় তারা সায় দিতে চাচ্ছে না। আরেকটা বিষয় দেখেন, ট্রাম্প আবারও যুদ্ধ শেষ করার আভাস দিয়েছেন। তিনি 2 দিন আগেও বলেছিলেন যে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র যে কোনো মুহূর্তে সরে আসতে পারে। আজকেও কিন্তু তিনি একই কথা বলেছেন যে যুক্তরাষ্ট্র হয়তো খুব শীঘ্রই এই যুদ্ধ থেকে বের হয়ে আসবে। তিনি কিন্তু দাবি করছেন যে এই যুদ্ধে জয় হয়েছে
যুক্তরাষ্ট্রের, যদিও ইরান কিন্তু সেই দাবি করছে না। এবং আমরা তো এমনও শুনেছি আসলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বারবার সমঝোতার কথা বলা হচ্ছে, ইরান এই মুহূর্তে রাজি হচ্ছে না। ইরান বলছে, এমনকি ইরানকে এমনও প্রস্তাব দেওয়া হয়েছে বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে, তারা তাদের যে সমৃদ্ধ ইউরেনিয়ামগুলো সেগুলো এখন যত পরিমাণ আছে সেগুলো জমা দিলে তারা সেই শান্তি চুক্তিতে যাবে কিনা, এই বিষয়গুলো কিন্তু এখন পর্যন্ত ট্রাম্প দাবি করছেন যে তারা আসলে সমঝোতায় যেতে চায়, কিন্তু ইরান এই মুহূর্তে যেতে চাচ্ছে না। আবার ইরানের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে তারা তাদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত, যেহেতু যুদ্ধটা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র শুরু করেছে, তার মানে এখন সিদ্ধান্ত নেবে ইরান, এবং ইরানের ওই ক্ষমতা আছে। সামগ্রিকভাবে যুদ্ধ আসলে ঠিক কতদিন আর শেষ হতে পারে না, এই মুহূর্তে এটা বলা সম্ভব না, কারণ আজকেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এই যুদ্ধ ইরান শুরু করেনি, এই যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল, আর এ শেষ করবে ইরান। যেহেতু এই ধরনের একটা হুঁশিয়ারি হুমকি এসেছে, সেই ক্ষেত্রে বলা মানে এখনই সম্ভব না যে এই যুদ্ধ কবে নাগাদ তবে শেষ এরপরে হবে। আমরা আশা করি যেহেতু বৈশ্বিক সংকট রয়েছে, এই যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে এবং বৈশ্বিক একটি শান্তি মিলবে। ধন্যবাদ রানা। ধন্যবাদ আপনাকে। সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রাইহানুর রানা, জানাচ্ছিলেন মধ্যপ্রাচ্যের সংঘাতের সবশেষ খবর। আন্তর্জাতিক সময় আরও থাকছে। লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আফগানিস্তানের হামলার ঘোষণা, পাকিস্তানের অভিযানে 6 শতাধিক তালেবান সদস্য নিহত, দাবি ইসলামাবাদের, সরাসরি আঘাতের হুমকি কাবুলের। ইরান যুদ্ধের আরও খবর। ইরান যুদ্ধ ঘিরে ট্রাম্প প্রশাসনের ভেতরে শুরু হয়েছে ভাঙন। যুক্তরাষ্ট্রের শীর্ষ সন্ত্রাস বিরোধী কর্মকর্তা জো কেন্ট পদত্যাগ করে সরাসরি প্রশ্ন তুলেছেন যুদ্ধের যৌক্তিকতা নিয়ে। বলেন, নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থেকেই তিনি আর এই পদে থাকতে পারছেন না। পদত্যাগ করার সময় মার্কিন প্রেসিডেন্টের কাছে লেখা চিঠিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান। জো কেন্ট পদত্যাগ করায় ভালো হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। ইরানের বিরুদ্ধে যুদ্ধের সিদ্ধান্ত নিয়ে ট্রাম্প প্রশাসনের ভেতরে শুরু হয়েছে প্রকাশ্য দ্বন্দ্ব। ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের পরিচালক জো কেন্ট পদত্যাগ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধের পথ থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন। তার দাবি, ইরান যুক্তরাষ্ট্রের জন্য কোনো তাৎক্ষণিক হুমকি ছিল না, বরং ইসরায়েলের চাপে এই যুদ্ধ শুরু হয়েছে। এই বক্তব্যে সরাসরি প্রশ্নের মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন। ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের পরিচালক জো কেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক চিঠিতে পদত্যাগের ঘোষণা দেন। তিনি লিখেছেন, নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থেকে তিনি ইরানের বিরুদ্ধে চলমান এই যুদ্ধে সমর্থন দিতে পারেন না। দীর্ঘ সামরিক অভিজ্ঞতার কথা উল্লেখ করে কেন্ট সতর্ক করেন, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের জনগণের কোনো উপকারে আসবে না, বরং ভবিষ্যৎ প্রজন্মকে অযৌক্তিক সংঘাতের দিকে ঠেলে দেবে। হোয়াইট হাউস দ্রুতই কেন্টের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেন, ট্রাম্পের কাছে যথেষ্ট প্রমাণ ছিল যে ইরান আগে হামলার প্রস্তুতি নিচ্ছিল। জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ডো প্রেসিডেন্টের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বলেন, সব তথ্য বিশ্লেষণ করেই এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে। ওভাল অফিসে ট্রাম্প নিজেও কেন্টকে নিরাপত্তা ইস্যুতে দুর্বল আখ্যা দিয়ে বলেন, তিনি পদত্যাগ করাতেই ভালো হয়েছে। আমি সবসময় মনে করেছি তিনি একজন ভালো মানুষ, কিন্তু আমি এটাও ভেবেছি যে সে নিরাপত্তার বিষয় খুবই দুর্বল। আমি তাকে খুব ভালোভাবে চিনতাম না, তার মনে হতো সে বেশ ভালো মানুষ, কিন্তু যখন আমি তার বিবৃতি পড়লাম তখন বুঝলাম তার পদত্যাগ করাই ভালো। জো কেন্ট একজন সাবেক স্পেশাল ফোর্স ও সিআইএ কর্মকর্তা। তিনি 11 বার বিদেশে দায়িত্ব পালন করেছেন। তার স্ত্রীও সিরিয়ায় এক হামলায় নিহত হন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। গাজায় ভঙ্গুর যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে এবার সরাসরি হামাসের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অফ পিসের দূতরা। বৈঠকের পর রাফাহ ক্রসিং আংশিক খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। এর মধ্যেই উপত্যকাটিতে ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ অন্তত 3 জন নিহত হয়েছে। এদিকে পশ্চিম তীরে এক বছরে 36,000-এর বেশি ফিলিস্তিনিকে জোর করে ঘর থেকে উচ্ছেদ করেছে ইসরায়েলি বাহিনী। গাজায় টিকে থাকা 20 লাখের বেশি ফিলিস্তিনির জীবন এখন নির্ভর করছে ভঙ্গুর এক যুদ্ধবিরতির ওপর। ইরানের বিরুদ্ধে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাতের প্রেক্ষাপটে ভেঙে পড়ার শঙ্কায় অক্টোবরের সেই যুদ্ধবিরতি। এর মধ্যে স্থানীয় সময় মঙ্গলবার মিশরের রাজধানী কায়রোতে হামাস প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অফ পিসের দূতরা। বৈঠকের পর গাজার একমাত্র গুরুত্বপূর্ণ বহির্বিশ্ব সংযোগ রাফা সীমান্ত আংশিকভাবে খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। বিশ্লেষকদের মতে হামাসের সঙ্গে এই যোগাযোগ কোনো স্বীকৃতি নয়, বরং কৌশলগত পদক্ষেপ। যুক্তরাষ্ট্র গাজায় একটি টেকনোক্রেটিক প্রশাসন গড়ে তুলে হামাসের প্রভাব কমাতে চায়। একই সঙ্গে নিরস্ত্রীকরণ শর্তে পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়নে চাপ বাড়ানো হচ্ছে।
বৈঠকের মধ্যে স্থানীয় সময় মঙ্গলবার গাজার খান ইউনিসে একটি গাড়িতে চালানো ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ কয়েকজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। পশ্চিম তীরেও অব্যাহত আছে ইসরায়েলিদের এই আগ্রাসন। একই দিনে ইসরায়েলি দখলদারদের গুলিতে আরও এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। এদিকে পশ্চিম তীরে বাড়ছে সহিংসতা ও জোরপূর্বক বাস্তুচ্যুতি। জাতিসংঘের তথ্য অনুযায়ী গেল এক বছরে ৩৬,০০০-এর বেশি ফিলিস্তিনি ঘরছাড়া হয়েছেন। জাতিসংঘের মানবাধিকার দপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত ১,৭৩২টি বসতি স্থাপনকারীদের হামলার ঘটনা ঘটেছে, যা আগের বছরের তুলনায় ২৪% বেশি। এসব হামলায় হতাহত ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক ক্ষেত্রে এসব কার্যক্রমে ইসরায়েলি কর্তৃপক্ষের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। সামরিক অভিযান, বাড়িঘর ধ্বংস ও উচ্ছেদ আদেশের ফলে বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন হাজার হাজার ফিলিস্তিনি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। চূড়ান্ত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আফগানিস্তানে সামরিক হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে পাকিস্তান। গাজাব লীগ হক নামের এই পাকিস্তানি অভিযানে এখন পর্যন্ত ৬৮৪ জন তালেবান সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়। একই সঙ্গে ইসলামাবাদ ও সন্ত্রাসবাদের মধ্যে যে কোনো একটি বেছে নেওয়ার জন্য কাবুলকে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারান। অন্যদিকে আর কোনো আলোচনা নয়, পাকিস্তানে সরাসরি হামলার হুমকি দিয়েছেন তালেবান সরকারের মুখপাত্র। আফগানিস্তানের কাবুলে ধ্বংসস্তূপের পাশে স্বজন খোঁজার আর্তনাদ। একটি রাতেই নিভে গেছে শত শত প্রাণ। ধ্বংসস্তূপ, পোড়া গন্ধ আর চারদিকে ছড়িয়ে থাকা ব্যক্তিগত জিনিসপত্র, এই দৃশ্যের মাঝে দাঁড়িয়ে প্রিয়জনের খোঁজ করছেন অসংখ্য মানুষ। কাবুলের সেই হাসপাতাল মুহূর্তেই পরিণত হয়েছে মৃত্যুকূপে। কেউ ভাইকে খুঁজছেন, কেউ সন্তানকে, কিন্তু উত্তর নেই কারো কাছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষের খোঁজে ছুটছেন উদ্ধারকর্মীরা, আর বাইরে দাঁড়িয়ে অসহায় অপেক্ষা পরিবারগুলোর। প্রতিটি স্ট্রেচারে ওঠা মরদেহ যেন নতুন করে ভেঙে দিচ্ছে আরেকটি পরিবারকে। আফগানিস্তানে তালেবান সরকার পাকিস্তানকে হামলার জন্য দায়ী করলেও শুরু থেকেই তা অস্বীকার করে আসছে পাকিস্তান। আফগানিস্তানে এখনও অব্যাহত আছে পাকিস্তানের গাজাব লীগ হক অভিযান। তোরখাম সীমান্তে তালেবান ঘাঁটি গুড়িয়ে দেওয়ার দাবি পাকিস্তান সেনাবাহিনীর। নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, তোরখাম সেক্টরে আফগান তালেবান ও ফিতনা আল খাওয়ারিজ সংশ্লিষ্ট অবস্থান লক্ষ্য করে অভিযান চালিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সাফ জানিয়ে দিয়েছেন, তালেবানকে নির্ধারণ করতে হবে তারা সন্ত্রাসীদের পাশে থাকবে নাকি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে। পাকিস্তানে চালানো এই হামলার জবাবে কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছে আফগানিস্তান। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ ঘোষণা দিয়েছেন, পাকিস্তানের সঙ্গে আর কোনো কূটনীতি বা আলোচনা নয়, এর বদলে আফগানিস্তান প্রতিশোধ নেবে। কাবুলের হাসপাতালে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত, স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকার দপ্তরের মুখপাত্র থামিন আল খিতান বলেন, বেসামরিক নাগরিক ও হাসপাতালের মতো স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। তিনি জোর দিয়ে বলেন, দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে এবং এমন ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে তা নিশ্চিত করতে হবে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়, সঙ্গেই থাকুন। তালিকা প্রকাশ করে প্রচারে নেমে পড়েছে ভারতের পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। দলটির প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি শিবির থেকেও শুরু হয়েছে নির্বাচনী প্রচার, দেয়াল লিখন। প্রচার ও প্রার্থী তালিকা প্রকাশের মধ্যেও বামফ্রন্ট বিজেপি তৃণমূলকে সমালোচনা করছে নিজেদের মতো করেই। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণার পরেই প্রার্থী তালিকা প্রকাশ করেছে ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি ও বামফ্রন্ট। কিছুটা দেরিতে হলেও মঙ্গলবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। এরপরেই প্রচারণায় নেমে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটি। রাজ্যের ২৯৪ আসনের মধ্যে এদিন একই সঙ্গে ২৯১ দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে কালীঘাটে নিজের বাড়িতে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থীদের নাম ঘোষণার আগে মমতা কার্যত বিজেপিকে এক হাত নিয়েছেন। এরপর একে একে নাম ঘোষণা করেন দলটির নেত্রী মমতা এবং সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের আগেই ভবানীপুরে বিজেপির প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয় এক সময়ের মমতা ঘনিষ্ঠ, বর্তমানে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। ২০২১ সালে বিধানসভা ভোটে নন্দীগ্রামে শুভেন্দুর কাছে পরাজিত হয়েছিলেন মমতা। ভবানীপুরের লড়াই নিয়ে বাম নেতারাও প্রধান দুই রাজনৈতিক প্রতিপক্ষকে খোঁচা দিতে ছাড়েননি।
তবে এখনও রাজ্যের আরেক রাজনৈতিক প্রতিপক্ষ কংগ্রেস তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেনি। আগামী 23 ও 29 এপ্রিল রাজ্যটিতে ভোট গ্রহণ হবে, ফল জানা যাবে 4 মে। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। দেখছেন আন্তর্জাতিক সময়। ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি আবাসিক ভবনে আগুনের ঘটনায় শিশুসহ অন্তত 9 জন মারা গেছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। স্থানীয় সময় বুধবার সকালে রাজধানীর দক্ষিণ পশ্চিমে পালাম এলাকায় এই ঘটনা ঘটে। দমকল কর্তৃপক্ষ জানায় সকাল 7টার দিকে পালাম মেট্রো স্টেশনের কাছে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তারা। চেষ্টা চালিয়ে যাওয়ার পরেও একটানা অন্তত 3 ঘন্টা ধরে জ্বলতে থাকে আগুন, যা পরিস্থিতি আরও জটিল করে তোলে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের 30টি ইউনিট একযোগে কাজ করে। স্থানীয় বাসিন্দারা মনে করছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এই ঘটনায় শোক জানিয়ে দ্রুত তদন্তের কথা বলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। এ ছিল আন্তর্জাতিক সময়ে।